আসসালামু আলাইকুম। কি ব্যাপার, সবাই কি ক্লান্ত? দুপুরে খাও নাই? কিছু খাও নাই আজকে? খিদা বেশি? কয়টা ক্লাস শেষ হয়েছে? 4টা। এই জন্য ক্লান্ত? তবে আজকে গরমটাও বেশি পড়তেছে, যার জন্য ক্লান্তিটা একটু বেশি। আমি তো সকাল থেকে মাথায় মানে এরকম সোজা করতে পারি নাই, এত ব্যথা করছে মাথায়। আর থাপ্পড় মারছে মাথায়। বাহ, চমৎকার। বন্ধুরা তো মারবেই নাকি, এটাই বন্ধুত্ব। আমাদের আজকের পাঠ গল্প বলা। আমাদের আজকের গল্পের নাম কি? কাঞ্চনমালা আর কাকনমালা। আমরা খুব সুন্দর একটি ছবিও দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, গল্পটা তো আমরা জানবই, কিন্তু তার আগে কিছু কথা বলি। সেটা হচ্ছে, গল্প বলা এটাও কিন্তু একটা শিল্প। গল্প বলাটা কি? তোমরা যেমন গান গাও, নাচ করো, তেমনি এই যে গল্প বলা, এটাও একটা শিল্প। অর্থাৎ গল্প বলারও একটা নিজস্ব ভঙ্গি আছে, ঢং আছে, এবং একটা আলাদা শিল্প আছে, মোট কথা। তো এর মধ্যেই আমাদের একটা জাতীয় প্রতিযোগিতা গিয়েছে, মনে আছে? গল্প বলায় কে অংশগ্রহণ করেছিল 5 থেকে? ও আচ্ছা, ক্লাস 5 থেকে রাজিন, তাই না? হ্যাঁ, এই ক্লাসে না, ওই শাখায়। তো রাজিন কিন্তু চমৎকারভাবে গল্পটা বলছে। হয়তো দুর্ভাগ্য, ওর চাইতে ভালো কেউ বলেছে, তাই জেলা পর্যায়ে হয়নি, কিন্তু ও চমৎকার গল্প বলে। তো গল্প বলার কিন্তু একটা সৌন্দর্য আছে। সঠিক উচ্চারণে, সঠিক প্রবাহে, সঠিকভাবে গল্প বলতে হয়। সঠিক, সবচেয়ে বড় কথা হচ্ছে গল্পের একটা আলাদা ঢং থাকে, ঢঙে। ওই যে কবিতা আবৃত্তি করতে যেটা আমি বলি না, ওইটাই সেম। তো আমরা যদি গল্প বলা পারি, ভালোভাবে গল্প বলতে পারি, এটাও কিন্তু আমাদের একটা শিল্প বা আর্ট। এটাও আমাদের একটা গুণ, নিজস্ব একটা যোগ্যতা। তো আমাদের এই ক্লাসে গল্প বলতে পারে এমন কেউ আছে সুন্দরভাবে? অর্ঘ্য, ইয়াসিন ইয়াসিন অর্ঘ্যর দিকে নির্দেশ করতেছে। কিন্তু আমি সব সময় ক্লাসে তোমাদেরকে একটা কথা বলি, কেউ কাউকে দেখাবা না। তোমার যোগ্যতা প্রকাশ করার দায়িত্ব কার? তোমার। তুমি বুক ফুলিয়ে বলবা আমি এটা পারি, এটা তোমার যোগ্যতা। কেন তোমাকে আরেকজন মেনশন করবে যে এ পারে, ও পারে? আমাদের মেনশনের প্রয়োজন আছে? একদমই নাই। কারণ এটা আমার যোগ্যতা, এটা প্রকাশ করবো, এটা আমার জন্য গর্বের বিষয়। আমাকে মেনশন করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, তারপরও আজকে আমরা চেষ্টা করব গল্প বলার। দেখি, আমি কয়েকজনকে ধরবো কে ভালো বলতে পারে। আগে আমি তোমাদেরকে একটু গল্পটা পড়ে শোনাচ্ছি যে কিভাবে আসলে গল্প বলতে হয়। সবাই হাতে বই আছে? ওকে, চলো আমরা শুরু করি গল্পটা। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের ছিল খুব ভাব। আমার কি একটা লাইন? ও আচ্ছা আচ্ছা, তা থ্যাংক ইউ অর্ঘ্য। আমার একটা লাইন মিস হয়েছে, তাহলে আমরা আবার বলি। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। অর্থাৎ ওই রাজ্যে একটি রাখাল ছেলে ছিল। সেই রাখাল ছেলের সাথে কার ভাব ছিল? রাজপুত্রের। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, আর রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়,
রাজপুত্র তার বন্ধু রাখালের পাশে বসে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়। আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে নেচে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে মন্ত্রী বানাবে। দেখছো বন্ধুত্ব কেমন হতে পারে এবার বুঝছো? আমরা মনে করি যে রাজার বন্ধু বুঝি রাজ পরিবারের কেউই হবে, কিন্তু তা কি হয়? ধনী গরিব আমরা সবাই সবার বন্ধু হতে পারি। কোনো এই যে ধনী গরিব চিন্তা করি, এগুলো চিন্তা করাই তো ঠিক না। আমরা মানুষ, আমরা কে? মানুষ। এই জন্যে এই যে আমরা একটা শ্রেণীকক্ষে সবাই থাকি, হয়তো কারো অবস্থা একটু বেশি ভালো, কারো অবস্থা একটু কম, কিন্তু তোমাদের শ্রেণীকক্ষে কি সেই তফাৎ আছে? তোমরা সকলেই কি বন্ধু। তো রাজপুত্রেরও ঠিক ওই রাখাল ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে এভাবেই। আর গল্পটা কিন্তু খুবই চমৎকার একটি গল্প। এই গল্পটা নিয়ে কিন্তু একটা মুভিও হয়েছে, সেটা তো জানো নাকি? এই রিসেন্টলি একটা মুভি বের হয়েছে। এটা খুব জনপ্রিয় একটা গল্প। আমরা ছোটোবেলায় নানা নানি দাদা দাদির কাছ থেকে এটা শুনে শুনে বড় হয়েছি। এখন তোমাদের বইতে অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, আমরা তারপরে যাই। তারপরে একদিন রাজপুত্র রাজা হয়। লোক লস্কর সৈন্য সামন্তে গমগম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারদিকে সুখ। এত সুখের মধ্যে রাজপুত্রের রাখাল বন্ধুর কথা মনে পড়ে। রাজপুত্র তার বন্ধুকে মনে পড়ে না, সরি, এত সুখের মধ্যে রাজপুত্রের আর রাখাল বন্ধুর কথা মনে পড়ে না। অর্থাৎ সে তার রাজকার্য তথা রাজ পরিবারে এত মিলেমিশে গেছে, এত সুখে আছে যে হঠাৎ করে কি করে বন্ধুকে ভুলে যায়। রাজপুত্র তার বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখালের কিন্তু খুব মনে পড়ে রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। এই যে ধনী গরিবের বৈষম্যটা একটু আগে যে বললাম, কোথায় এবার দেখছো? হ্যাঁ, কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব মানুষকে ভিতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল কোথাও চলে যায়, কেউ তা জানে না। অর্থাৎ রাজার ছেলে ভুলে গেছে, কিন্তু রাখাল ভোলেনি। রাখাল দেখা করতে গেল, শেষে কষ্ট নিয়ে চলে গেল। একদিন ভোরবেলা যখন রাজার ঘুম ভাঙে, তখন দেখা যায় তার সারা শরীরে গেঁথে আছে অগণিত সূচ। সূচ রাজার কথা মনে আছে? আমরা ছোটোবেলায় এই গল্পটার নাম দিয়েছিলাম সূচ রাজা। আমরা জানতাম এটার নাম কি? সূচ রাজার গল্প। অগণিত সূচ। রাজা কথা বলতে পারেন না, শুতে পারেন না, খেতেও পারেন না। রাজ্য জুড়ে কান্নাকাটি রোল পড়ে যায়। রাজা বোঝেন প্রতিজ্ঞা ভঙ্গের সেই অপরাধী আজকে তার এই দশা। সবাই তাকে সূচ রাজা বলতে থাকেন। রানী কাঞ্চনমালা তখন রাজ্য দেখাশোনা শুরু করেন। রাজা কিন্তু বুঝতে পেরেছে যে আমি যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছি, তার জন্যে আজকে আমার এই পরিণতি। রানী একদিন নদীর ঘাটে স্নান করতে যান। স্নান শব্দের অর্থ বোঝো? হিন্দুরা বুঝবে। স্নান শব্দের অর্থ কি? গোসল করা। কোথা থেকে যে জানি একটা মেয়ে এসে হাজির। মেয়েটি বলল, রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে। রাজার শরীর থেকে সূচ খোলার জন্য একজন লোকের দরকার ছিল। তখন রানী কাঞ্চনমালা সেই মেয়েটাকে হাতের সোনার কাকন দিয়ে কিনে নিলেন। তাই তার নাম হলো কাকনমালা। ছবিটার নাম বোধহয় কাকনমালা। এই যে রিসেন্টলি যেটা বাংলাদেশে এই গল্পটার অবলম্বনে যে ছবিটা করছে, ওটার নাম বোধহয় কাকনমালা। মেবি হয়তো কাঞ্চনমালা নয়তো কাকনমালা, দুইটার একটা হবে। যাই হোক, তো ওই দাসীর নাম কি হলো? কাকনমালা।
কাকনমালার কাছে গায়ের গয়নাগুলো রেখে রানী দিল নদীতে ডুব। আর চোখের পলকে কাকনমালা রানীর সব শাড়ি গয়না পরে নিল। কি দুষ্ট মেয়ে রে বাবা! রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী, আর রানী কাঞ্চনমালা হয়ে গেছে দাসী। অর্থাৎ আগের দিনে রানীরা তো অনেক গহনা পরতো না, তো ওই গহনা শাড়ি যখন ওই দাসী পরে নিল, তখন ওই দাসী কি কার মতো লাগলো? রানীর মতো। আর তখনকার রানীরা তো নির্দিষ্ট কিছু গহনা পরতো, যেটা সাধারণ মানুষ পরতো না। তো দেখা গেছে কি মানুষের চেহারা মনে রাখতো না, ওই চেহারার চাইতে বেশি ওই সাজগোজ গহনা দেখলেই বুঝতো কি যে এই রানী। তো এইরকম একটা পরিস্থিতি হয়েছে যখন সে রানী উঠে দেখছে তার শাড়ি গয়না সব পরে নিছে। তখন নকল রানী কাঞ্চনমালার ভয়ে কাঁপতে থাকেন কাঞ্চনমালা। নকল রানী কাকনমালার ভয়ে কাঁপতে থাকে কাঞ্চনমালা। কাঁপতে থাকে রাজপুরীর সকলে। সকলে ভাবতে থাকে তাদের রানী তো এমন ছিল না, অর্থাৎ রানী তো ভালো ছিল, তাই না? আর এই নকল রানী কী করতেছে? মানে রাজ্যে অরাজকতা সৃষ্টি করছে, রাজমহলে অরাজকতা শুরু করে দিছে। সুচ রাজা জানতেই পারেন না তার রাজ্যে তখন কি হচ্ছে। দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন আর চোখের জল ফেলেন। তারপরে দেখো খুব চমৎকার একটা ছবি, ওই যে আমরা জেনেছি দুই বন্ধুর এক বন্ধু বাঁশি বাজাতো আরেক বন্ধু শুনতো, ঠিক ওই রকম একটা ছবি। এই গল্পটা থেকে দারুণ একটা শিক্ষা আছে, শিক্ষাটা তোমরা একটু পরেই পাবা। কাঞ্চনমালার একটুও ফুরসত থাকে না, কিভাবে সুচ রাজার যত্ন করবে, কিভাবে তার পাশে দুদণ্ড বসবে। নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না, রাজার কষ্টের সীমা থাকে না। সূচের ব্যথায় সারা শরীর টনটন করে, চিনচিন করে জ্বলতে থাকে, গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে। কে তাকে বাতাস করবে, কে তাকে দেখবে? আহা কি যন্ত্রণা! কারণ সারা গায়ে একটা মানুষের সূচ ফুটিয়ে থাকলে কেমন লাগে, তাই না? একদিন নকল রানী কাঞ্চনমালাকে এক গাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে। মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগোন এক পা থামেন, চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে। এমন সময় কাঞ্চনমালার কানে আসে বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র। কে জানি বলেই যাচ্ছে, পাই 1000 সূচ তবে খাই তরমুজ, সূচ পেতাম 5000 তবে যেতাম হাট বাজার, যদি পাই লাখ তবে দেই রাজ্যপাট। মানে সে এমনভাবে ছড়াটা কাটতেছে যে তার সূচ অনেক প্রয়োজন। কি প্রয়োজন? সূচ। লোকটার সাথে ছিল একটা সুতার পুঁটলি। কি ছিল? সুতোর একটা পুঁটলি ছিল। অনেক বড় গল্পটা যদিও, কিন্তু অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটা দেখছো কি সুন্দর? ছবিটায় বোঝা যাচ্ছে যে আসল রানী মাছ কাটতেছে আর নকল রানী রাজকার্য করতেছে। মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে যান তার কাছে, বলেন লাখ লাখ সুচ চাও তো আমি দিতে পারি। একথা শুনে লোকটি ঝটপট তার সুতার পুঁটলি মাথায় তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা শুরু করে। পথে যেতে যেতে কাঞ্চনমালা চোখের জল ফেলতে ফেলতে তার সব দুঃখের কথা বলেন। অচেনা মানুষটা শোনে আর মুখ থমথমে হয়ে যেতে থাকে তার। রাজপুরীতে গিয়ে ওই অচিন মানুষটি সূচ নেবার কথাটা বলে না, বলে আজকের দিন বড় শুভ দিন। সে কিন্তু ওই যে সব ঘটনা জানছে রানীর কাছ থেকে, জেনে সে এখন নতুন একটা ছক কষছে লোকটা সূচওয়ালা। তো সে বলতেছে আজকের দিন অনেক বড় শুভ দিন। আজ হচ্ছে পিঠকুডুলির ব্রত। পিঠকুডু নাকি কুরু? না, কুরুলির পিঠকুডুলির ব্রত। আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয় এমনই নিয়ম। নকল রানী পিঠা বানাতে যায়, সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমাশ দেয়। নকল রানী পিঠা বানায়, সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না। এবার দেখছো টুইস্ট,
অর্থাৎ নকল তো সবসময় নকলই হয়, তাই না? এখন যেই দুই রানীকে পিঠা বানাইতে দিছে, এখন আর ওই দাসী পিঠা বানাইতে পারে না। এমনই বিষাদ। দুঃখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীর, মুরলি পিঠা মুখ দেয়া মাত্র সকলের মন ভরে যায়, এমনই স্বাদ তার। নকল রানী উঠানে আলপনা দিতে যায়, কোথায় নকশা, কোথায় কি, এখানে এক খাবলা, ওখানে এক খাবলা রং লেপে দেওয়া, কি যে অসুন্দর দেখায়। আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা, তার পাশে আঁকেন সোনার সাত কলস, ধানের ছড়া, ময়ূর পুতুল। লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে নকল রানী। তুমি দেখছো অচেনা লোকটা কিভাবে বুদ্ধি করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে আসল রানী আর কে দাসী। আমি তো এমনিতেই বললাম আর কি, না না ভুলে বলিনি, আমি ইচ্ছা করেই বলছি যে ওটা তো নকল রানী ছিল না, তাই আর কি বললাম। হ্যাঁ, বইতে হচ্ছে দাসী। তো তো এইটা বোঝানোর জন্যই সে কি করেছে, এই ছকটা কষছে, এই একটা অভিনয় করছে, যে পিঠা বানানোর অভিনয় এবং আলপনা দেওয়ার। তখন সে অচেনা মানুষটা কাকনমালাকে ডেকে বলে, হাতের কাকনে কেনা দাসী, জলদি সত্যি কথা বল। কাকনমালার সে কি রাগ, সে গর্জে ওঠে, জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান নিতে। কত বড় দুঃসাহস দেখছো, উল্টা আরও হুঙ্কার দিয়ে বলতেছে কি গর্দান নেওয়ার জন্য। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতোর পুটলিকে হুকুম দেয়, এক গছা সুতা দিয়ে জল্লাদকে আষ্টপৃষ্ঠে বেঁধে ফেলে। অর্থাৎ জল্লাদ যে কারিশমা জানে, আমরা যে বলি না অলৌকিক কিছু হয়, ওর সুতারে নির্দেশ দিলে ওর সুতা জল্লাদকে কি বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র শুরু করে, সুতন সুতন সরুলি, কোন দেশে ঘর, সূচ রাজার সূচ গিয়ে আপনি পর। সঙ্গে সঙ্গে সুতাগুলো রাজার গায়ে লাখ লাখ সূচে ঢুকে যায়। আবার মন্ত্র পড়ে অচিন মানুষ, তখন সব সূচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে সারা গায়ে বিঁধে যায়। তখন সে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। কাঞ্চনমালার সকল দুঃখের দিন শেষ হয়। আবারও আমরা একটা চমৎকার ছবি দেখতে পাচ্ছি, দেখছো? এই ছবিগুলো কিন্তু তোমরা আঁকতে পারবা, দারুণ হবে। অর্থাৎ উনি যখন মন্ত্র পড়ল, ওই সুতোওয়ালার সুতাগুলো গিয়ে সব সূচ রাজার গায়ের থেকে বের করে আনলো। এরপর দেখো, এদিকে রাজা বহু বছর পর চোখ মেললেন, সামনে তাকিয়ে দেখেন দাঁড়িয়ে আছে তার সেই রাখাল বন্ধু। টুইস্টটা কোথায় দেখছো? যেই বন্ধুকে সে একদিন অস্বীকার করেছিল, আজ সেই বন্ধুই তাকে বাঁচালো। রাখাল বন্ধু। রাজা দুহাতে জড়িয়ে ধরেন তাকে। কথা দিয়ে কথা না রাখার জন্য রাজা তার কাছে ক্ষমা চান, বলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী, তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখাল বন্ধু কি তখন না থেকে পারে? রাজা তার বন্ধুকে নতুন সোনার বাঁশি গড়িয়ে দিলেন। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে দূরের মাঠে চলে যান। পুরনো দিনের মতো রাখাল বন্ধু বাঁশি বাজায় আর রাজা শোনেন সেই সুর, সুখে রাজার মন ভরে যায়। এখন এই যে আমরা এত চমৎকার একটা গল্প বই থেকে পড়লাম, জানলাম, গল্পটার মূল কথাটা কে আমাকে বলতে পারবে এক লাইনে, যে গল্পটা আমাদেরকে কি মেসেজ দিয়েছে? মূল কথাটা একটা বাক্যে। হ্যাঁ ইয়াসিন প্লিজ। ইয়েস, কথা দিয়ে আমাদেরকে কথা রাখতে হবে। এটা কিন্তু হাদিসও আছে, কঠিনভাবে আছে, আমাদের ইসলামে আছে যে কাউকে ওয়াদা ভঙ্গ করা যাবে না, ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করে না। তো এই গল্পটা কাল্পনিক হলেও এই গল্পটা
যারা বানিয়েছেন তারা এই জন্যই বানিয়েছেন আমাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য যে আমরা সব সময় কথা দিয়ে কথা রাখার চেষ্টা করব। আর ওই যে রানী যেই ভুলটা করছে দাসীকে বিশ্বাস করে, অতিরিক্ত বিশ্বাস করা কখনো যাবে না। অন্ধের মতো কাউকে বিশ্বাস করা যাবে? এই একটা মেসেজও গল্পের মধ্যে আছে। তো আমি আগামীকালকে যেটা করব, গল্পটা কয়েকজনের কাছ থেকে শুনতে চাইবো। মানে তুমি এক পার্ট বলবা, তুমি এক পার্ট বলবা, তুমি এক পার্ট বলবা, এইভাবে শুনতে চাইব। দেখবো কে কত সুন্দরভাবে গল্প বলতে পারে। ঠিক আছে? আজকে সময় দিলাম, কালকে তোমরা প্রস্তুতি নিয়ে আসবা, তোমরা গল্পটা আমাকে শোনাবা। আমি চাই নেক্সট যেই প্রতিযোগিতা হবে আমার ক্লাস থেকে কেউ না কেউ গল্প প্রতিযোগিতায়, গল্প বলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ঠিক আছে? আর কেউ কিছু বলবা? কারো কোনো প্রশ্ন আছে? নেই? ওকে, থ্যাংক ইউ।